আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে। আজকে নবম দশম শ্রেণীর রসায়নের লঘু অ্যাসিডের ধর্ম আছে 8টা। আমরা সেখানে আজকে 5টা সিলেক্ট করছি। এই 5টা সম্পর্কে আজকে জানবো, বাকি 3টা আরেকদিন জানবো। তো শুরুতেই আমরা লঘু অ্যাসিড কাকে বলে সেটা আগে জেনে নেব, যে লঘু অ্যাসিড কি। অ্যাসিডের ঘনমাত্রা এটা নির্ভর করে হলো অ্যাসিডের মধ্যে পানির পরিমাণ কম বা বেশির উপরে। অ্যাসিডের পরিমাণ যদি কম হয়, পানির পরিমাণ যদি বেশি হয়, তাহলে সেই অ্যাসিডকে আমরা কি বলবো? লঘু অ্যাসিড বলবো। যে অ্যাসিডের পানির পরিমাণ কম থাকবে, অ্যাসিডের পরিমাণ বেশি থাকবে, সেটাকে বলবো হলো গাঢ় অ্যাসিড। তো আমরা লঘু অ্যাসিড নিয়ে কাজ করব। সেই লঘু অ্যাসিডের হলো স্বাদ, ক্ষয়কারী ধর্ম, লিটমাস টেস্ট আছে, সক্রিয় ধাতুর সাথে বিক্রিয়া আছে, ধাতুর হাইড্রোক্সাইডের সাথে লঘু অ্যাসিডের যে বিক্রিয়াগুলো দেয় সেগুলো আজকে জানার বা বোঝার চেষ্টা করব। তো এছাড়া আরো 3টা বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো আমরা আরো একদিন জানবো। প্রথমে স্বাদ। সাধারণত আমরা জানি যে অ্যাসিডের স্বাদ হলো টক স্বাদযুক্ত। যে কোনো অ্যাসিড যদি মুখে নিয়ে স্বাদ গ্রহণ করা হয় তো এটা টক লাগবে। তো আমরা সাধারণত প্রথম অধ্যায়ে পড়ছিলাম যে যারা যে সকল ফল হলো কাঁচা থাকে, ম্যাক্সিমাম হলো কাঁচা অবস্থায় টক লাগে এবং পাকলে মিষ্টি লাগে। তো এটার কারণ হলো এই কাঁচা ফলের মধ্যে সাধারণত বিভিন্ন ধরনের অ্যাসিড থাকে, ম্যালোইক অ্যাসিড, সাকসিনিক অ্যাসিড, তারপরে সাইট্রিক অ্যাসিড ইত্যাদি বিভিন্ন ধরনের অ্যাসিড থাকে, যার কারণে এই ফলগুলো হলো টক লাগে। তো এ কারণে আমরা বলছি যে অ্যাসিডের স্বাদ হলো টক স্বাদযুক্ত। দুনিয়াতে যত অ্যাসিড আছে সব অ্যাসিডের স্বাদ টক স্বাদযুক্ত। তবে ল্যাবরেটরিতে যে অ্যাসিড আছে সেই অ্যাসিডের স্বাদ নেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ এটা হলো ক্ষত সৃষ্টি করতে পারে, যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ঠিক আছে। তো এরপরে আছে হলো ক্ষয়কারী ধর্ম। তো ক্ষয়কারী ধর্ম আমরা টক স্বাদযুক্ত পড়ার সাথে সাথে বললাম যে এই ল্যাবরেটরিতে যে অ্যাসিডগুলো ব্যবহার করা হয় এই অ্যাসিডগুলো ক্ষয়কারী হিসেবে ব্যবহার মানে ধর্ম দেখাতে পারে। তো ক্ষয়কারী ধর্ম বলতে কি বুঝি? এটা যদি আমরা কোনো পাত্রে রাখি, খোলা পাত্রে রাখি, সে পাত্রকে ক্ষতি করে দিতে পারে, পাত্রের টেক্সচার নষ্ট করে দিতে পারে। আমরা যদি আমরা যদি স্পর্শ করি তো এটাও আমাদের যেখানে আমরা স্পর্শ করবো সেখানে ক্ষত সৃষ্টি করতে পারে। এই জন্য এটা সাধারণত রাখা হয় হলো কাঁচের পাত্রে রাখা হয়। কাঁচের পাত্রে মুখ ঢেকে রাখা হয় যাতে করে এই অ্যাসিডের ঘনমাত্রা অপরিবর্তিত থাকে, বা অ্যাসিড যেন এই কাঁচের পাত্রের সাথে সাধারণত বিক্রিয়া করে না, যার কারণে এই কাঁচের পাত্রে রাখা হয়। বা অন্য যে কোনো পাত্রে যদি রাখা হয় সে পাত্রকে ক্ষতিগ্রস্ত করে দিতে পারে। তো অ্যাসিডের হলো ক্ষয়কারী এই ধর্মটাও আছে। আমরা লিটমাস টেস্ট এটা জানবো। লিটমাস টেস্ট যদি জানি, লিটমাস দুই ধরনের আছে। লিটমাস দুই ধরনের আছে আমরা জানি। লিটমাস কয় ধরনের আছে? 2 ধরনের। একটা হলো লাল লিটমাস, নীল লিটমাস, আর একটা হলো লাল নীল, আর একটা লাল। সাধারণত অ্যাসিড হলো নীল লিটমাসকে লাল করে, নীলকে কি করবে? লাল করবে। নীলকে লাল করে দেবে। এটা অ্যাসিড। এটা কার ধর্ম? অ্যাসিডের ধর্ম। তাহলে অ্যাসিড হলো নীল লিটমাসকে লাল করতে পারে, কিন্তু লাল লিটমাস যদি অ্যাসিডের মধ্যে দেওয়া হয় ওই লিটমাসের বর্ণের কোনো পরিবর্তন হবে না। এখন আমরা সাধারণত যদি কোনো দ্রবণ নেই, সেই দ্রবণে অ্যাসিডটা ক্ষার আছে সেটা বোঝার জন্য লিটমাস একটা উত্তম পরীক্ষার মাধ্যম, যার মাধ্যমে আমরা বলতে পারি যে এই দ্রবণে অ্যাসিড আছে না ক্ষার আছে। তো যদি সেই দ্রবণের মধ্যে অ্যাসিড থাকে তাহলে নীল লিটমাস দিলে নীল বর্ণ তৎক্ষণাৎ হলো লাল হয়ে যাবে। আর যদি লাল লিটমাস দেওয়া হয় তাহলে ওই লিটমাসের রঙের কোনো পরিবর্তন হবে না। আমরা এই রঙের পরিবর্তন না হওয়া বা রঙের পরিবর্তন হওয়া দেখে বলে দিতে পারবো যে দ্রবণটা অ্যাসিড না ক্ষার। আর ক্ষারের আবার ধর্ম আছে, ক্ষার হলো লালকে কি করে দেবে? নীল করে দেবে। ক্ষার হলো লালকে নীল করে দেবে। এরপর একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া আছে হলো সক্রিয় ধাতুর সাথে বিক্রিয়া। সক্রিয় ধাতু বলতে আমরা কাদেরকে চিনি? সাধারণত সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম ইত্যাদি বিভিন্ন যে সকল ধাতু আছে এই ধাতুরা আবার অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে। এই যে সক্রিয় ধাতুরা হলো অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে। তো সক্রিয় ধাতু অ্যাসিডের সাথে যদি বিক্রিয়া করে, সক্রিয় ধাতু যদি অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তাহলে কি কি তৈরি করতে পারে? কি কি তৈরি করতে পারে? অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে হলো লবণ তৈরি করে, সেই ধাতুর লবণ তৈরি করবে এবং হাইড্রোজেন গ্যাস তৈরি করবে। কি তৈরি করবে বলো? হাইড্রোজেন গ্যাস তৈরি করবে। সাধারণত আমরা এখানে সমতা করছি না, সমতা বাদেই আমরা রেখে দিচ্ছি। তাহলে এটা হলো ধাতু, সক্রিয় ধাতু।
লৌহ হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে। অন্য যে কোনো অ্যাসিডের সাথে যদি বিক্রিয়া করে একই ঘটনা ঘটবে। আমরা যে ধাতু নেব সেই ধাতুর লবণ তৈরি হবে। তাহলে যে ধাতু নেওয়া হবে সেই ধাতুর লবণ হবে, সেই ধাতুর কি হবে বলো? লবণ হবে। তাহলে একটা জিনিস মনে রাখতে হবে, সক্রিয় ধাতু কারা? সাধারণত সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। আমরা ধাতু সক্রিয়তা সিরিজ পড়ছিলাম, ধাতু সক্রিয়তা সিরিজ পড়ছিলাম, সেখানে ছিল কিন্তু অধিক সক্রিয়, মধ্যম সক্রিয়, তুলনামূলক কম সক্রিয়। তিন ধরনের হলো সক্রিয়তা আমরা দেখছিলাম। তো এই ধাতুগুলো হলো তোমার একটা গুরুত্বপূর্ণ ধর্ম। সক্রিয় ধাতুর সাথে যদি হলো অ্যাসিডের বিক্রিয়া করা হয়, লৌহ অ্যাসিডের, তো লৌহ অ্যাসিডের বিক্রিয়ায় লবণ হবে এবং হাইড্রোজেন গ্যাস হবে, লবণ হবে এবং হাইড্রোজেন গ্যাস হবে। এরপরে ধাতুর হাইড্রোক্সাইড। ধাতুর হাইড্রোক্সাইড কোনগুলো? ধাতুর হাইড্রোক্সাইড বলতে আমরা বুঝি সোডিয়াম হাইড্রোক্সাইড, তারপরে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, তারপরে হলো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ইত্যাদি। বিভিন্ন ধাতুর যে হাইড্রোক্সাইড জাতীয় যৌগ আছে, এরা যদি লৌহ অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড যদি লৌহ অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, বিক্রিয়া করলে লবণ হবে আর পানি হবে, লবণ হবে এবং পানি হবে। তাহলে যে ধাতুর হাইড্রোক্সাইড ব্যবহার হয়েছে সেই ধাতুর লবণ হবে এবং পানি হবে, সেই ধাতুর লবণ হবে এবং পানি হবে। এবং তুমি যে অ্যাসিড ব্যবহার করবা সেই অ্যাসিডের, যদি ক্লোরিন হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করি ক্লোরিন টাইপের, তাহলে ক্লোরাইড লবণ হবে। যদি আমি এখানে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করতাম তাহলে সালফেট লবণ হতো। যদি নাইট্রিক অ্যাসিড ব্যবহার করতাম তাহলে নাইট্রেট লবণ হতো। যে ধাতু নেওয়া হবে সেই ধাতুর লবণ হবে। কি লবণ হবে? যে ধরনের অ্যাসিড ব্যবহার করব সেই ধরনের হলো লবণ হবে। যদি ক্লোরাইড ব্যবহার করি ক্লোরাইড লবণ হবে, সালফেট ব্যবহার করি সালফেট লবণ হবে, নাইট্রেট ব্যবহার করি তাহলে নাইট্রেট লবণ হবে। তাহলে এরপরে আরো তিনটা বৈশিষ্ট্য আছে, আমরা এই তিনটা বৈশিষ্ট্য আজকে দেখবো না। ধন্যবাদ সবাইকে, আমরা পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।